আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন সময় হচ্ছে 5:20-22 মতো বাজে। তো এখন একটু বিকেলবেলা বেরোইছি, একটু হালকা হাওয়া খাবো আর একটু দেখি সামনে কোথাও কিছু বাইক টাইক দেখা যায় নাকি, এই চিন্তা করে বেরোইছি। আজকে যখন ব্লগটা শ্যুট করতেছি তখন হচ্ছে গিয়ে ঈদের আর মাত্র 2 দিন আছে। 2 দিন বলতে আর কি আজকের দিনটা আর কালকে, দেন পরশু দিন তো ঈদ। মাঝখানে আসলে কয়েকদিন ব্লগ কিছুই করা হয় নাই, বিকজ আমি ঢাকাতে ছিলাম না আর ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম হচ্ছে কক্সবাজারে। তো কক্সবাজারে আসলে যেটা হয় কি, মানে সব সময় তো আসলে কক্সবাজারে যাওয়া হয় না, হঠাৎ করে প্ল্যান করছি কক্সবাজারে যাব। মানে ইটস জাস্ট লাইক অল অফ এ সাডেন, কোনো প্ল্যান নাই কিছু না। মানে বলতে পারেন যে জাস্ট 10 মিনিটের একটা প্ল্যান ছিল, ওই 10 মিনিটের প্ল্যানে বের হয়ে গেছি। জিনিসটার স্টোরিটা এরকম কাইন্ড অফ বলতে পারেন যে অফিসে গেছি, ওই দিন ছিল হচ্ছে শনিবার। তো শনিবার আমার কলিগ, মানে আমাদের ওই দিন এক্সট্রা কাজ করা লাগছে, ইউজুয়ালি আমাদের ফ্রাইডে স্যাটারডে অফ থাকে। তো যেটা হচ্ছে যেহেতু কাজ করা লাগতেছে, তো মানে লাগবে আর কি, এই জন্য শনিবার অফিসে গেছি। কাজ করতেছিলাম, হঠাৎ করে কানে আসলো যে আমার একটা কলিগ আর আমার বস আর কি, এরা ছুটি ছাটা ঈদের পরে কক্সবাজার ট্যুর নিয়ে আর কি কথাবার্তা বলতেছে। তো হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে আসলে অনেক দিন কোথাও যাওয়া হয় না দূরে, বিশেষ করে আমার ফ্যামিলিকে নিয়ে আসলে অনেক দিনই যাই না বলতে গেলে। লাস্ট 2 বছর আসলে কোথাও যাওয়া হয় নাই। এর আগে একবার 2 বছর আগে লাস্ট টাইম কক্সবাজারে গেছি। এই মাঝখানে আসলে আর কোনো ট্যুর দেওয়া হয় নাই। তো এই চিন্তা করলাম, চিন্তা করার পরে আপনাদের ভাবিকে ফোন দিলাম, বললাম যে এই কক্সবাজারে যাবা? তো পরে বলে হ্যাঁ। তো পরে আমি সাথে সাথে জাস্ট 10-15 মিনিটের মধ্যে ঘাটাঘাটি করে কোথায় যাওয়া যায়, কী করা যায়, আরে মানে কোন হোটেলে উঠবো, মানে উইদিন 40 to 45 মিনিটস or 1 hour আমি হোটেল বুক করে ফেলি। হোটেল বুক করি, হোটেল বুক করার পরে মানে জাস্ট যেটা বললাম যে মানে আমি যে কক্সবাজার যাব এরকম কোনো ইচ্ছেই ছিল না আসলে, বা প্ল্যানই ছিল না। তাই দেখেন রিক্সাটা কী করে। প্রত্যেক বছর আমি যখনই কক্সবাজার যাই তখনই ট্রাই করি যে হচ্ছে জুন জুলাই এই টাইমটাতে যাওয়ার জন্য, কারণ এই টাইমটা গেলে যেটা হয় যে একটু বৃষ্টি বাদল পাওয়া যায় এবং ঘুরতে ভালো লাগে। প্রথমবার যখন আমি আমার কক্সবাজারে যাই, আমি ফার্স্ট টাইম, আসলে এর আগে কখনো কক্সবাজার যাইনি, বিয়ের পরে প্রথমবার কক্সবাজার গেছি। তো ওই সময়টা আসলে এরকমই বলতে পারেন যে জুন জুলাই দিকে গেছিলাম, যাওয়ার পরে বৃষ্টি পাইছি এবং বৃষ্টিতে ওই ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এরপর থেকে প্রত্যেক বছরই মানে এরপরে টানা পরের বছরও আমি ওই যে ওইভাবেই গেছি, বৃষ্টি দেখে, বৃষ্টি মানে বুঝে গেছি যে ঠিক আছে জুন জুলাইতে গেলে বৃষ্টি পাওয়া যাবে, ওই চিন্তা করে গেছি। তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে এবার তো যেহেতু ব্যাটা বলে মিলে গেছে, তাহলে ঠিক আছে যাই ঘুরে আসি, ফ্যামিলিটা ঘুরাই নিয়ে আসি, ওদেরও ওই হবে একটু বাসা থেকে সবারই মাথা নষ্ট হয়ে গেছে, তো বাইরে গিয়ে ঘুরলে একটু ফ্রেশ লাগবে। তো যাই হোক, যেইভাবে সেই কাজ, কক্সবাজারে গেলাম, কিন্তু গিয়ে পড়লাম এবার বৃষ্টি পাইছি, কিন্তু এবার যেটা ঝামেলা হয়েছে যে পুরো একবার ইসার মধ্যে গিয়ে পড়ছি, কি বলে ঝড়ের মধ্যে গিয়ে পড়ছে আর কি। তখন বিপদ সংকেত ছিল হচ্ছে 3 নাম্বার কক্সবাজারে। তো 3 নাম্বার বিপদ সংকেতের মধ্যে গেছি, তার মানে বুঝতেছেন যে কী অবস্থা। লাস্ট আমার যখন মনে আছে হচ্ছে বৃহস্পতিবার ও মা, এই জায়গায় বা কী অবস্থা, হ্যাঁ না খোলা আছে, যেতে পারবো। বৃহস্পতিবার যখন গেছি তখন হচ্ছে আচ্ছা সরি বুধবার গেলাম আর কি। বুধবারে ওইখানে গিয়ে বৃষ্টি পাইছি, বৃহস্পতিবার ঢাকাতে তুমুল বৃষ্টি, যতটুকু মানে শুনছি যে ঢাকায় অনেক জায়গায় ডুবে গেছিলো ওই দিন। তো হ্যাঁ, ওইরকম বৃষ্টি পাই নাই, বাট ভালো পরিমাণ বৃষ্টি পাইছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে কি, মানে আমরা চাইলে ঘুরতে পারতাম আর কি, ওইখানে যেরকম বৃষ্টি ছিল ওরা কোনো ইস্যুস ছিল না। প্রবলেমটা হচ্ছে বেবি নিয়ে আর কি। বেবি নিয়ে আসলে বৃষ্টির মধ্যে তো ঘোরাঘুরি করা পসিবল হয় না। দেখা যায় একটা মানে ঠান্ডা লাগে যাওয়ার একটা চান্সেস থাকে বাচ্চাদের। সো আসলে আর এই জন্য ওইভাবে ঘোরাঘুরি করতে পারি নাই বৃষ্টিতে। তো মেরিন ড্রাইভে বলতে গেলে যে আসলে যাওয়াই হয় নাই, জাস্ট হচ্ছে গিয়ে মানে কক্সবাজার আশপাশে যে জায়গাগুলো ছিল মোটামুটি, মানে বৃষ্টির সুগন্ধা বা বলেন বা লাবণী পয়েন্ট বলেন, এই দিক দিয়ে আসলে ঘোরাঘুরি করা হয়েছে, এছাড়া আসলে কোথাও যাওয়া হয় নাই। তো এই আর কি একটা প্রবলেম ফেস করছি এবার। যাই হোক, তারপর ওভারঅল ট্রিপটা খারাপ হয় নাই।
আবার যে খুব ভালো হয়েছে সেটাও হয় নাই, মোটামুটি। ওকে, ইটস এ লাউড এক্সস্ট। যেটা বলতেছিলাম আর কি, মোটামুটি ট্রিপ একবারে খারাপ হয় নাই, ট্রিপ মোটামুটি ভালোই হয়েছে। তো এই আর কি, এই জন্য আসলে কয়েকদিন ব্লগ টক কোনো কিছু দিতে পারি নাই, প্লাস আসলে কোথাও যাওয়াও হয় নাই। চিন্তা করলাম আজকে একটু ছুটি পাইছি, আজকে একটু বের হই। তো এখন বেসিক্যালি ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 2-3টা বাইক দেখবো আর কি, টু বি ভেরি অনেস্ট। 2-3টা বাইক দেখবো। আর বাইক দেখবো বলতে আসলে জানেন আমার ব্লগগুলো যারা রেগুলার দেখেন, আমি প্ল্যান করতেছিলাম যে হচ্ছে নতুন বাইক নিব। এটা হয়তো বা ভেরি সুন, অলমোস্ট কাছাকাছি চলে আসছে বলতে গেলে সময়। তারপরেও যে এই মাসটা শেষে বা সামনের মাসটার মাঝামাঝি দিকে আর কোথাও বাইকটা নেওয়া হবে। বাকিটা আসলে ডিপেন্ড করতেছে আল্লাহর উপর। যাই হোক, যদি কোনো কিছু চেঞ্জেস না হয়। তো এই আর কি, এখন যাচ্ছি হচ্ছে সাওয়ারিতে যাচ্ছি বেসিক্যালি হচ্ছে ওইখানে একটা বাইক দেখবো, সেটা হচ্ছে হিরো থ্রিলার 4V। এই বাইকটা দেখছি, তো এই বাইকটা চালানোর ইচ্ছা ছিল। বিশেষ করে আসলে আগে চালানোর ইচ্ছা হয় নাই, আমি প্রথম ভার্সন ছিল যেটা ছিল 4V, সেটাতে বসছিলাম। মানে যখন কারিজমা আর ওইটা একসাথে লঞ্চ হয় তখন ওটাতে বসা হয়েছিল, কিন্তু নতুনটাতে আসলে কেমন কি বা চালায় দেখতে কেমন, যেহেতু এই বাইকটা খুব ভালো একটা প্রাইস অফার করতেছে, 2,40,000 টাকা। চিন্তা করলাম একটু বাইকটা দেখি কেমন কি। আমার এক কলিগ আমরা বলতেছিল, মানে সে হর্নেট ইউজার, সে আমার বলতেছিল যে তুমি এটা নাও। আমি বললাম ভাই হর্নেট কেন না? আমি দেখো যখন হর্নেট বেরিয়েছে তখন এটা ছিল না, নাহলে তো আমি এটাই নিয়ে নিতাম। তো এই আর কি, এখন দেখি যে সাওয়ারিতে বাইকটা আছে কি না, থাকলে যদি টেস্ট রাইড দেওয়া পসিবল হয় তাহলে একটা টেস্ট রাইড দিব, আর নাই তো হচ্ছে গিয়ে চলে যাবো সোজা 60 ফিট এখান থেকে। তো 60 ফিট গেলে ওইখানে হয়তো বা হ্যাঁ বাইক চালায় দেখতে পারবো না, বাট বাইকটা এক্সপিরিয়েন্স করা হবে হয়তো বসার পরে কেমন কি। আসলে ফ্যামিলি ওরিয়েন্টেড বাইকের দিকে বেশি আসলে প্ল্যান এখন। টু বি ভেরি অনেস্ট, আমি FZ25 আমার অনেক পছন্দ ছিল, কিন্তু কেন যেন এটা রাইড দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে না, আই শুড নট ইনভেস্ট অন FZ25। কেন বলতে গেলে বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে, মানে পাওয়ার আছে বা বাইক চালায় খারাপ লাগছে এমন কোনো কিছুই না। প্রবলেম যেটা হচ্ছে যে যেটুকু পারফরমেন্স পাইছি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা আসলে the price they are asking for is not worthy at all. তো এই জন্য হয়তো বা ওই বাইকটা আর কি স্কিপ করা হবে না। তো ওই বাইকটা আমি আমার বাকেট লিস্টে একবার রাখছিলাম যে ঠিক আছে ওইটাই নিব কি না। তো এখন দেখি, বলা যায় না এখন কি হয়। অনেক কিছু আনপ্রেডিক্টেবল, অনেক কিছু এমন হইতে পারে, দেখা গেল আমি যে হর্নেট নিয়ে নিছি কিংবা এই আপনার হিরো থ্রিলার নিয়ে নিছি। সো লাস্ট মোমেন্ট পর্যন্ত আসলে কী হয় ওইটা আসলে দেখার বিষয়। যখনই আসি ইট ফিলস অলওয়েজ ডিফারেন্ট, বিকজ আমি কমার্স কলেজের স্টুডেন্ট ছিলাম। কত সালে এটা, 2009 সালের ব্যাচ ছিলাম আমি। সো কমার্স কলেজে যখন আমি আসতাম তখন এই যে রোডগুলো এখন দেখতেছেন, এত বড় বড় রাস্তাঘাট, এগুলো কিছুই ছিল না। ইভেন এই জায়গাতে যে রোড ছিল, বিশেষ করে এই জায়গাটা বা এই যে এই বাম পাশে যে রাস্তাটা, মানে আনবিলিভেবল। এখন তো মনে হয় যে কোথা থেকে জানি কই থেকে রোডগুলো আবিষ্কার হয়ে গেছে। ইভেন আমি যে এলাকা, মানে আমার বাসা 12 নম্বরে, মিরপুর 12-তে। সো ওইখানে এমন কিছু রোড আছে আমি জানতামই না যে আসলে এই জায়গায় রোড আছে। তো এখন তো মিরপুরের রাস্তাঘাট অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি বড় ওয়াইডার রোড, ভাঙাচোরা রাস্তা তেমন নাই বললেই চলে। আর যেগুলো আছে এগুলোও ভেরি সুন ঠিকঠাক হয়ে যাবে। তো এই আর কি, তো কথা বলতে বলতে চলে আসছি সাওয়ারিতে। দেখি এইখানে কি আছে আজকে। বাইকটা কই রাখবো সেটা হচ্ছে গিয়া বড় চ্যালেঞ্জ। এই যে একটা থ্রিলার চলে আসছে কথা বলতে বলতেই, ম্যাট ব্ল্যাক কালার আসছে। দেখি এই কালারটা বেশ ভালো লাগে দেখতে, ম্যাট ব্ল্যাক। তো পুরো নতুনই, একেবারে নতুন বাইক। লেটস সি ভিতরে কি আছে। যে বাইকটা দেখার জন্য আসছিলাম বাইকটা নাই, যেই বাইকটা দেখছি নামতেছিল, তো ওই বাইকটাই হচ্ছে গিয়ে কেউ একজন হোল্ড করে রাখছে, ওইটাই এটা।
আর এই পাশে একটা রয়্যাল এনফিল্ড দেখা যেতেছে, এটা কালারটা আমার কাছে খুব ভালো লাগে, ক্লাসিকের এই রেড, ক্রোম রেড যেটা। সো এই কালারটা জোস। তো ওকে, চলান যাই সামনে। এখন আমরা 60 ফিটের দিকে যাব, আস্তে আস্তে আপনার সাথে কথা বলতে বলতে আগাই। N250 একটু বইসা দেখলাম যে বাইকটা কেমন কি। নেক্সট বাইক হিসেবে ওইটাও একটা মাথার মধ্যে অপশন ছিল। সো বইসা দেখলাম, দুইটা পালসার ছিল এখানে, একটা কত জানি ছিল 3,03,000, সরি 3,01,000 টাকা বা 3,05,000 মানে 3,05,000 টাকা চাইছে, আর একটা বললো 3,19,000 টাকা। তো এই আর কি, দুইটা বাইকে বসছি, দুইটা বাইক মানে একটু মনে হলো যে হালকা স্পোর্টি একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এখন আমি চাচ্ছি যে পালসার F250-তে বসে একটু দেখার জন্য যে এই বাইকটা আসলে বসে কেমন কি। আর বাইকটা চাইছিলাম যে N250-তে একটু টেস্ট রাইড দেওয়া যায় কি না, কিন্তু আনফর্চুনেটলি পসিবল হয় নাই, কারণ আজকে এখানে গরু টরু নিয়ে আমাদের এখানে বাইকের যে চিপার মধ্যে বাইক দুইটা ছিল। সো আলটিমেটলি আসলে মানে ওই বের করে যে দেখাবে ওই চান্সেসটা ছিল না আর কি। আমার বললো ভাই আপনি যদি অন্য সময় আসতেন তাহলে হয়তো দেখাইতে পারতাম, বাট এখন যেহেতু এইখানে একটা কেওয়াস আছে, এখন মানে আপনি কনফার্ম না করলে আসলে এটা পসিবল না আর কি, একটু প্যারা হয়ে যাবে। 60 ফিটের রাস্তাঘাট এখন আগের মতন নাই, অনেক ভালো হয়ে গেছে। একসময় 60 ফিট আসলে কি মানে একটা বাজে অবস্থা ছিল, 60 ফিটে ঢুকলে রাস্তাঘাট মানে ভাঙা চোরা যা অবস্থা। এখন তো রাস্তাঘাটের অবস্থা বেশ ভালো। তো এখন ডেস্টিনেশন হচ্ছে বেসিক্যালি পালসারের শোরুমে, বাজাজের শোরুম যেটা। তো ওইখানে গিয়ে একটু F250-টা দেখবো আর কি। N250-তে তো বইসা দেখলাম কেমন কি, বাট F250-তে একটু বইসা দেখবো। বাট আমি এখন পর্যন্ত যে কটা বাইকে আর কি, মানে এই বাইকটা থেকে যে কটা বাইকে সুইচ করছি, সবগুলো বাইকে একটা জিনিস আমি ফিল করছি, সেটা হচ্ছে গিয়ে আসলে এটার চাইতে মানে বাকি যে বাইকগুলো আছে সবগুলো বাইকের সিট একটু স্পোর্টি। কোনো বাইকেই বৈশা এক্সেপ্ট রয়্যাল এনফিল্ডের সিট আর কি, রয়্যাল এনফিল্ড ছাড়া বাকি যে কটা বাইকে বসছি সবগুলো বাইকের সিটই আর কি বেশ হার্ড। বাজাজের শোরুম কি বন্ধ না, শোরুম ওপেনই আছে? দিয়া না মারে বাবা, দিয়া ওকে। তো হচ্ছে F250 না, বাইকটা ভালো লাগে দেখতে, একটু কম্প্যাক্ট। বাইকটা আসলে একটু কম্প্যাক্ট, বাট সিট যেটা হচ্ছে ওরে বাবা, পিছনে আবার পড়ে যাবে নাকি? পিছনের চাকা তো মনে হচ্ছে 140, রাইট 140। তো মানে হ্যান্ডেলটা বেশি শর্ট মনে হচ্ছে, N250-র চাইতে মনে হয় একটু শর্ট মনে হলো। এখানে 160 আছে, এখানে 160 আছে, বাট N250-টা নাই, দেখতেছি না। বাট এর ক্লাচ অনেক সফট লাগতেছে, বেশ সফট ক্লাচ। যেটা হচ্ছে বাইকটার ফিলস ভালো, বসছিলাম, সিটটা কমফোর্টেবল আছে, সিট মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল, দুটা সিটেই আমি উঠছি। অ্যান্ড পিওভিটা এরকম দেখায়, স্পিড মিটারটা মোটামুটি আগের চাইতে বেশ ব্রাইট আছে, যদি আগেরটা চালাই নাই। সুইচ কোয়ালিটিগুলো দেখতে সুন্দর, বাট সুইচের কোয়ালিটিটা মনে হচ্ছে একটু পোর, সুইচের কোয়ালিটিটা বেটারগুলো আরও ভালো হইতো। ইঞ্জিন এখনও চালানো হয়নি, বাইকটা চালানোর ইচ্ছা ছিল। পিছনের সিটটাতে বসে দেখলাম, পিছনের সিটটা বেশ ওয়াইড আছে, হ্যাঁ, এবং আরামে বসা যায়, এই জিনিসটা ভালো লাগছে। ওকে, দেখি বাইকটা আজকে আসলে টেস্ট রাইডে কোনো অপশন পাইনি আমি, টেস্ট রাইডটা দিতে পারলে আরও ডিটেলসে কোনো জিনিস শেয়ার করতে পারতাম। এই কালারটা লুকস ডোপ, এবং 2,40,000 টাকা এই বাইকটার জন্য বেশ ভালো একটা কম্পিটিটিভ প্রাইস। আমি জিজ্ঞেস করছিলাম, মোটামুটি ভালোই সেল হয়েছে ইউনিটগুলো। লেটস সি আসলে এখন মানে ইন দ্য লং রান
হিরোর সার্ভিস কেমন কী হয় এটার উপর ডিপেন্ড করতেছে আসলে। ওকে, আমার ইনিশিয়ালি এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে গিয়ে পালসারের F250টা নেওয়ার, যেহেতু N250-র আপডেট মডেলটা নাই। তো আমি এই জন্য আসলে বাজাজ ফেয়ারে আসছিলাম একটু বাইকটা বইসা দেখার জন্য যে কেমন কি। আমি এর আগে মোটর শোতে দেখে আসছিলাম বাইকটা, বাট আসলে এখানে বসার সুযোগ হয় নাই, তো এখানে আসছিলাম একটু বইসা দেখার জন্য। এখন বাইকটাতে বইসা আমার কাছে যেটা ফিল হইলো যে বাইকের হ্যান্ডেলটা অনেক ছোট, মানে বেশ কম্প্যাক্ট, মানে চিপা চাপা ভিতর দিয়ে ইজিলি ঢুকাই দেওয়া যাবে আর কি। এটা যেমন বেশ ওয়াইড হ্যান্ডেল এরকম না, হ্যান্ডেলটা অনেক শর্ট। আর N250টাও শর্ট, ওই কাইন্ড অফ হর্নেটের মতো আর কি, খুব বেশি ওয়াইডার হ্যান্ডেল বার না। আর সামনের দিকে একটু ঝোঁকা লাগে, এটাও হালকা সামনের দিকে ঝোঁকা লাগে, বাট ওটা একটু কম, মানে এটাতে একটু কম মনে হয়েছে। মানে যেটা মনে হলো ওয়েটটা একটু সামনের দিকে বেশি, যেটুকু বুঝে ইনিশিয়ালি বুঝতে পারছি। আসলে চালাইলে আরও ডিটেলস বোঝা যেত। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো এখানে কথা বলতে বলতে একটা জিনিস জানতে পারলাম। আমার বললো যে ভাই আপনি যদি F250 নিতে চান তাহলে একটু ওয়েট করেন, ঈদের পরে নতুন বাইক ঢুকতেছে N250-র USD মডেল, অ্যান্ড দিস ইজ কনফার্ম। তো এখানে একজন অলরেডি ছিল উত্তরা মোটরসের, তো আমার ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া বললো যে ভাই বাইক অলরেডি চলে আসছে। তো বাইকগুলো আসলে যেটা হচ্ছে আমরা আসলে F250-র আগেই দিতাম, মানে F250-র আগে ওই বাইকগুলো চলে আসছিলো। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে N250 অনেকগুলো ইউনিট এখনও আনসোল্ড, ফ্যাক্টরিতে রয়ে গেছে 140-45টার মতো হয়তো বা বাইক আছে। তো ওই বাইকগুলো আসলে না সেল করা পর্যন্ত ভাই আমরা আসলে নতুন মানে স্কিউ ঢুকাইতে পারতেছি না। কিন্তু আমাদের কাছে অলরেডি পর্যাপ্ত পরিমাণ বাইক আছে N250 USD মডেলগুলো। তো দ্যাট মিনস দিস ইজ এ কনফার্ম নিউজ যে N250 USD মডেল চলে আসছে অলরেডি। হয়তো ঈদের পরেই লঞ্চ হয়ে যাবে, বা ধরেন মানে সামনের মাসের 10-15 তারিখের মধ্যেই লঞ্চ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস আমি যেটুকু শুনছি, হিরো হয়তো বা লঞ্চ করতে পারে, এক্সপালসও লঞ্চ করতে পারে। এটা এখনও শিওর না, এটা একটা পোস্টে দেখছিলাম আজকে। এক্সপালস হয়তো বা ঈদের পরপর লঞ্চ হবে এরকম কিছু একটা। যদি ওইটা লঞ্চ হয়, ওটাও কিন্তু একটা ভালো বাইক, এবং এটা ট্যুরিংয়ে লং ট্যুরের জন্য কিন্তু একটা বেশ ভালো বাইক আর কি। ওকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর এই ভিডিওটা আশা করি ভালো লাগছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আগামীতে নতুন কোনো একটা ব্লগে আবার দেখা হবে, নতুন কোনো প্লেসে আপনাদের সাথে। তো এখান থেকে তাহলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক।